সাহিত্যিক প্রেমেন্দ্র মিত্রর লেখা প্রথম উপন্যাস পাঁক, অধ্যায় ৮। উল্কিকাটা ২২ বছরের মেয়েটা ঘুমোতে পারছিল না। টিনের চালে বৃষ্টির মাতামাতি তাকে বিশেষ বিরক্ত না করলেও তার ঘুম আসছিল না। ২২ বছরের মেয়ের মনে অনেক স্বপ্ন, অনেক গানের ভিড়, বিশেষত বর্ষা রাতে। কিন্তু সে তো বিদ্যাপতি পড়েনি, গীতাঞ্জলির নামও শোনেনি। সুতরাং তার মনকে যা অস্থির করে তুলেছিল তা আজি ঝড়ের রাতে তোমার অভিসার নয়। কাঁথাটা আর একবার ছেড়ে সে আবার পাশ ফিরে শুল। তাতেও হলো না। উঠে ডিবিয়াটা জ্বাললে। অপরিষ্কার আলোয় ছোট ঘরটা অদ্ভুত দেখাচ্ছিল। শুকনো চুলগুলো এলোমেলো হয়ে পড়েছিল। জড়িয়ে একটা আলগা খোপা বাঁধলে। তারপর আর কি করবে ভেবে পেলে না। এমন কেন হচ্ছে সে বুঝেও বুঝতে পারছিল না। কেন মনটা কড়কড় করছে, অস্ফুট রাগে না দুঃখে, না দুয়েতেই। হঠাৎ কি খেয়াল হলো, ভাঙা টিনের তোরঙ্গটা খুলে টিনের সস্তা একটা আড়শি বের করে সে মুখ দেখতে বসলে। অস্পষ্ট আলোয় আর আড়শির গুণে মুখটা অসম্ভব চ্যাপ্টা ও বাঁকা দেখালো। বিরক্ত হয়ে নানা রকম করে ঘুরিয়ে দেখলে মুখটা তেমনি বিশ্রী দেখায়। আড়শিটা রাগ করে তোরঙ্গে পুড়ে রাখলে। কিন্তু কেন কে জানে তার কান্না পাচ্ছিল। কার ওপর যেন অভিমান হচ্ছিল। টিনের চাল কাঁপিয়ে ওপরে বৃষ্টি পড়ছে, মেঘ হাঁকছে আর চিকুর খেলছে থেকে থেকে। কাল সে একবারও কথা কয়নি, তার ওপর অপমানিত হয়ে বাড়ি ফিরেছে। আর কাজ করতেও আসবে না। কাল সকাল থেকে ওই ন্যাকা শিবুর ন্যাকাপনা তাকে সহ্য করতে হবে। বিশ্রী, ভয়ানক বিশ্রী। পাশের ঘরে মোটা গয়লানিটা অকাতরে ঘুমোচ্ছিল আর নাক ডাকছিল। এমন বিদঘুটে আওয়াজ, ইচ্ছে করছিল থাবড়া দিয়ে জাগিয়ে আসে। আচ্ছা, সে তো তাকে নিয়ে খুব ঠাট্টা তামাশাই করে, মরলে চেয়ে দেখে না। তবে সে কেন মরে তার জন্যে ভেবে? কাল সে অপমানিত হয়েছে, রোজ পায়নি, তাতে তার কি? সেবার যখন ভাড়া ভেঙে পড়ে তার নিজের পাটা ভেঙে গেছিল, তখন সে একবারটি দেখতে এসেছিল কি? সে কত না আশা করেছিল অন্তত একবার দেখতে আসবে, কিন্তু আসেনি। বরঞ্চ শেষে ঠাট্টা করে বলেছিল, খোঁড়া বিবির ঠ্যাং জোড়া লেগেছে। তবু সে কেন মরছে তার জন্যে ভেবে? আলোটা মিছিমিছি জ্বলছে। ফু দিয়ে সেটা নিবিয়ে অন্ধকারে বসে সে জলের শব্দ শুনতে লাগল। উল্কিকাটা গরিব মজুর মেয়ের পিয়াসী ২২ বছর ওই বৃষ্টির সুরে অস্পষ্ট করুণ হয়ে বাজছিল কিনা কে জানে। ভোর হয়ে গেছিল, তবু সে জেগে বিছানায় পড়েছিল। আজ আর ওঠবার আগ্রহ তার ছিল না। বেলা বেড়ে যাচ্ছে বুঝতে পারছিল, তবু মনে হচ্ছিল যাগ্গে। দুটো হাতের পাতার ওপর মাথাটা রেখে সে চিত হয়ে ছাদের দিকে চেয়ে পড়েছিল। নেত্য, বাইরে থেকে কে ডাকলে? স্বরটা অসম্ভব চেনা, তাই বিশ্বাস হলো না। বিরক্ত হয়ে বললে, কে? আমি এখন উঠতে পারি না বাপু। একবারটি যদি উঠিস। নেত্তর বিশ্বাস হলো না কিছুতেই। এ যে ভাবা যায় না। উঠে দৌড় খুলে দেখলে সামনে কালাচাঁদ। ঝুঁটি বাঁধা বিশ্রী খোপাটা, রাত্রে শোবার জন্যে পরা ছেঁড়া কুৎসিত কাপড়টা, ঘুম থেকে ওঠা ময়লা ময়লা চেহারার কল্পনা নেত্তর সর্বাঙ্গে ছুঁচের মতো বিদ্ধে লাগল। সে প্রায় অস্ফুট স্বরে বললে, এসো। কালাচাঁদ অপ্রতিভের মতো ঘরে ঢুকে বললে, বলতে এলুম, যদি কাজটাজের খোঁজ পাস খবর দিস। গলাটা ধরা।
নেত্য সরু জানলাটা খুলে দিয়ে কাঁথাটা বিছিয়ে দিয়ে বললে, বসো। না না, বসবো না, শুধু ওই কথাটা বলতে এলুম বলে কালাচাঁদ চঞ্চল হয়ে উঠল। কি একটা কথা যেন তার অসমাপ্ত রয়ে যাচ্ছে। নেত্য বুঝতে পারছিল। কাতর হয়ে নেত্য বললে, একটু বসো না। নেত্যর বুক কাঁপছিল। আনন্দে না বিস্ময় সে বুঝতে পারছিল না। প্রিয়তমের আশাতীত দেখা পাওয়ায় 22 বছরের নারীর বুক যেমন করে কাঁপে তেমনিই কাঁপছিল। ময়লা কাপড়ের আড়ালে কালো চামড়ার তলায় রক্তরাঙা হৃদয়ের গোপনতায়। কালাচাঁদ বসল অভিভূতের মতো। শুকনো রুক্ষ চেহারা, কাল থেকে বোধহয় ঘুম হয়নি। নেত্যর ইচ্ছে করছিল লজ্জার মাথা খেয়ে কেঁদে বলে ফেলে, তোমার শুকনো মুখ দেখলে কান্না পায়, কেন তুমি আমায় পর ভাবো? কালাচাঁদ যে জন্যে এসেছিল এখানে এসে আর সে কথা বলতে জোর পাচ্ছিল না, বাঁচছিল। যদি নেত্য বলে না নেই, কি অপমান তাহলে। একটু উসখুস করে কালাচাঁদ বললে, আর ভাবছিলুম কি, যদি একটা কাপড় তোর বেশি থাকে, পাঁচির পরবার কাপড় নেই কি না, এই কদিনের জন্য দিস, আমি একটা কাজ পেলেই শোধ করে দেব, অবশ্যই যদি তোর অসুবিধে না হয়। নেত্যর মুখের কোনো উত্তর না পেয়ে কালাচাঁদ মনে মনে বিরক্ত হয়ে উঠছিল। খোঁচা না দিয়ে যে কোনো দিন কথা কয়নি, তার মুখের এই সংকোচে নেত্যর কিন্তু গলা ধরে যাচ্ছিল কান্নায়। লোভ হচ্ছিল এই নির্জন ঘরে একবারটি ওর পায়ের কাছে মাথা রেখে বলে, তুমি আমায় ঠাট্টা করো, গাল দাও, যা খুশি তাই বলো, কিন্তু অমন কাঙালপনা করো না, আমি সইতে পারি না। কিন্তু সে শুধু ধীরে বললে, আছে, তুমি একটু বসো, আমি আসছি। প্যাটরা খুলে আবার বন্ধ করে নেত্য বেরিয়ে গেল। কালাচাঁদ দেওয়ালে ঠেস দিয়ে ভাবছিল ছেলেবেলার ফুর্তি আর এখনকার দুঃখের কথা। এই জীবন থেকে কোনো দিন রেহাই পাওয়ার কোনো আশাও সে দেখতে পাচ্ছিল না মৃত্যু ছাড়া। সে আবার কীরকম মৃত্যু? সহায়হীন, মুখে একটু জল দেবার লোক নেই, একটা মিষ্টি কথা বলার লোক নেই। যেমন করে তাদেরই বাড়ির পাশে হাড়ুবুড়ো মরেছে ময়লা কাঁথায় মলমূত্রে একাকার পশুরও অধম হয়ে, এই তো তার পরিণাম। সে শিউরে উঠছিল। এই রকম খাটতে খাটতে যেদিন হাড়গুলো পাঁকাটির মতো পলকা হয়ে যাবে, চামড়া শুকিয়ে কুঁকড়ে যাবে, নড়বার সামর্থ্য থাকবে না, তখন ধীরে ধীরে মরতে হবে একলা বন্ধুহীন হয়ে। আর আজ বোনের কাপড় নেই পরার, নিজের দুমুঠো ভাতও রোজ জোটে না। আগের জন্মে সে কার মুখের ভাত কেড়ে নিয়েছিল, তাই আজ তার এই শাস্তি। একটা বড় শালপাতার ঠোঙায় মুড়ি মুড়কি আর বেগুনি ফুলুরি নিয়ে ঘরে ঢুকে নেত্য কালাচাঁদের কাছে রেখে বললে, খাও। চমকে কালাচাঁদ বললে, সে কি, না না, নইলে আমার মাথা খাও, খেতেই হবে। পাঁচি কাল থেকে উপসী বলে ফেলেই লজ্জায় কালাচাঁদ চুপ করে গেল। এতক্ষণে নেত্য সমস্ত ব্যাপারটা বুঝলে ভালো করে। কিছুক্ষণ চুপ করে থেকে বললে, তবু তুমি আমায় কিছু বলনি কোনো দিন। কি বলবো, আমি কি নিজেই জানতুম? আজকে তো জানতে, আজ এতক্ষণ কোনো কিছু বলেছিলে? কালাচাঁদ চুপ করে রইলে। নেত্য বললে, ওগুলো তুমি খাও। না, আমার খিদে টিদে নেই, একটা কাপড় থাকে তো দে, তার পরার কাপড় এক্কেবারে নেই। আগে তুমি খাও, তারপর দিচ্ছি। আচ্ছা জ্বালাতন। এইবার নেত্য হেসে বললে, তুমি তো অনেক জ্বালাতন করেছ, আজ না হয় আমি একটু করলাম। কালাচাঁদের খাওয়া হলে এক বাটি জল মাটির কলসি থেকে গড়িয়ে দিতে দিতে নেত্য বললে, আমি তোমার সঙ্গে যাব এখনই, একটু বসে যাও।
কালাচাঁদ অবাক হয়ে বললে, কেন? আমার খুশি বলে নেত্য হাসতে লাগল। উল্কি কাটা মুখখানাও সুন্দর দেখাচ্ছিল। কালাচাঁদ কথা খুঁজে না পেয়ে বললে, বেশিক্ষণ বসতে পারবো না কিন্তু। না গো না, বেশিক্ষণ বসতে হবে না। নেত্যর মন কালাচাঁদের এই দুঃখের দিনেও খুশি না হয়ে থাকতে পারছিল না। এই দুঃখেই তো তাকে এমন করে নেত্যর কাছে টেনে এনেছে। নেত্য তোরং থেকে একটা পাট করা ধোয়া কাপড় বার করলে, একটা টাকা আঁচলে বাঁধলে, তারপর বললে, চলো। কালাচাঁদ এতক্ষণ অবাক হয়ে নেত্যর কাণ্ডকারখানা দেখছিল। এইবার বললে, বাহ, তুই কাজে যাবি না? না। কেন? ইচ্ছে নেই। কেন ইচ্ছে নেই? যদি বলি তুমি যাবে না বলে? বিশ্বাস করব না। নেত্য দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললে, তাই তো বলি না। যাই হোক, এ কাজে না গেলে কোন কাজে যাবে? নেত্যর মুখের বাধা কেটে গিয়েছিল। বললে, তুমি যে কাজে যাবে। আমার তো কাজ নেই, দেখতে পাচ্ছিস। কবে হবে তাও জানি না। আচ্ছা, সে পরে বোঝা যাবে, এখন চলো। না না, আমার জন্যে কাজ কামাই করতে হবে না। আমি কাপড় নিয়ে যাচ্ছি, তুই যা। অত ভয় কেন নিয়ে যেতে? বউ তো আর ঘরে নেই যে হিংসে করে কোঁদল করবে। দুঃখের সময়ও কালাচাঁদ হেসে বললে, না, সে ভয় কোনো কালেও হবে না। তবে চলো। কালাচাঁদের কাছে নেত্যর এই কাজ কামাই করাটা ভালো লাগছিল না। সে বোঝাতে চাইলে, নেত্য কিন্তু অটল। শেষকালে সে বলেই ফেললে যে কালাচাঁদকে যারা অপমান করেছে তাদের কাছে নেত্য কাজ করবে না কক্ষনো। কালাচাঁদ শুধু কাতর চোখে নেত্যর দিকে চেয়ে রইল, উত্তর দিলে না। কালাচাঁদ এই রকম একটা কিছুর আভাস আগে পেলেও কোনোদিন এ বিষয়ে নিঃসংশয় হয়নি। আজ এই উল্কি কাটা মজুর মেয়েটির নীরব প্রণয় নিবেদন তাকে একেবারে চমকে না দিলেও তার সমস্ত মনটি অপূর্ব রসে পরিপূর্ণ করে দিলে। এই নিষ্ফল জীবনের সমস্ত ব্যর্থতা ওই মেয়েটির কাতর চাউনিতে ধুয়ে মুছে নিঃশেষ হয়ে গেল যেন। যাকে ভাগ্য ঘৃণা করে, ভগবান পায়ে ঠেলে, মানুষ মারিয়ে চলে, তারই জন্যে একটি মেয়ের হৃদয় উন্মুখ। অশিক্ষিত মূর্খ কালাচাঁদের মনে অপরিস্ফুট বাণীর সাগর উদ্বেলিত হয়ে উঠেছিল। তার অর্ধেক মানে সে বোঝে, অর্ধেক তার বুদ্ধির অতীত। সে শুধু বললে অনেকক্ষণ বাদে, এ কি সত্যি নেত্য? নেত্য উত্তর না দিয়ে ধীরে ধীরে মুখটা শুধু ফিরিয়ে নিলে। অধ্যায় 9। ভোরের কলকাতার একটা রূপ আছে, ঠিক রূপকথার পুরীর মতো সুন্দর। তখনও কলকাতায় লোক চলাচল বেশি শুরু হয়নি, গাড়ি ঘোড়ার শব্দ নেই। ঠিক অমনি সময়টা। এই কলকাতাকে জানে মাত্র কটি প্রাণী। প্রাণ দিয়ে জানে যারা, আরও কম তাদের সংখ্যা। এই ভোরের কলকাতার মায়াপুরীতে ঘুরে বেড়ায় নোংরা কানি পড়া কটি ছেলে মেয়ে, টুকরি হাতে গত রাতের উনুন থেকে ফেলা ছায়ের গাদায় আর টিনের ঘেরা জঞ্জালের স্তূপে। কচ্চিৎ একটা ময়লার গাড়ি নিস্তব্ধতা ভেঙে চলে যায়। একটা দুটো ঝাড়ুদার রাস্তা ঝাড়ু দেয় সকাল সকাল কাজ শেষ করার আশায়, আর নইলে একেবারে নিস্তব্ধ। এই ভোরে জঞ্জালের মতো শহরের এক প্রান্তে ঝেঁটিয়ে ফেলা গরিবের রাজ্য থেকে আসে সন্ধানী শিশুর দল, শহরের সত্যকার আবর্জনার সম্পদের সন্ধানে। একটা সিগারেটের ছবি, সার্সি ভাঙা এক টুকরো নীল কাঁচ, একটুখানি নীল পেন্সিল, ছেঁড়া রঙিন কাপড় এক টুকরো। এর বেশি সম্পদ তাদের কল্পনায় স্থান পায় না। তাদের ইতিহাসে যদিও নানা অদ্ভুত ধন পাওয়ার কাহিনী আছে। কবে মনুয়া 10 টাকার নোট কুড়িয়ে পেয়েছিল, কেমন করে কোন রাস্তায় কোন কোণে কাদামাখা, তা এই শিশুর দলের প্রত্যেকে জানে।
কবে ক্ষান্ত ছায়ের গাদায় সত্যিকারের সোনার আংটি পেয়েছিল, হরে ব্যাগ কুড়িয়ে পেয়েছিল ইত্যাদি অনেক গল্প তাদের কণ্ঠস্থ। এইসব গল্প জানা একটা বাহাদুরি, না জানা লজ্জার কথা। ভোরের কলকাতায় এই সন্ধানী সম্প্রদায় ছায়ের গাদায় আধপোড়া কয়লা কুড়োয়, তারপর সমস্ত দিন আপন খুশিমতো ঘুরে বেড়ায়। সন্ধ্যায় বড় রাস্তার মোড়ে ভদ্রলোকের হাতে পায়ে ধরে পয়সা ভিক্ষা করে। ভিক্ষে করার বুলি আওড়াতে যার যত তালিম তার তত খাতির। যে মেয়েটার ছোট শিশু ভাই কি বোন আছে সে ভাগ্যবতী। এই কিশোর সম্প্রদায় শহরে অজান্তে বেড়ে ওঠে, কেউ চোর হয়ে, কেউ গাঁটকাটা, কেউ পতিতা, কেউ কুলি। ভাগ্যক্রমে কেউ বা আবার উতরে যায়, খাটতে শেখে, ঘর সংসার করে। কেউ ফিজিতে চালান যায়, কেউ আফ্রিকায়, কেউ চা বাগানে, আবার নতুন দল তাদের জায়গা দখল করে। রাস্তার বেওয়ারিশ কুকুরগুলো তাদের চেনা, তারা যে মানব সমাজের বেওয়ারিশ মাল। তাদের সংঘ আছে, শাসন আছে, আইন আছে, কানুন আছে। নিয়ম ভাঙলে তারা শাস্তি পায়। তাদের মিশ্র ভাষা হিন্দি বাংলা, আটকায় না কোনোটাই। যুদ্ধবিগ্রহ আছে তাদের। প্রথম নিয়ম, আগে যে রাস্তা যারা নেবে সে রাস্তা তাদের। কারুর বা মৌরসি রাস্তা আছে। রাস্তার চৌমাথাগুলো তাদের নিজেদের মধ্যে ভাগ করা। একজনদের মোড় আর একজনরা নিতে পারে না। নিজেদের ভেতর তাদের আইন। যে বাবু একজনকে 1 পয়সা দিয়েছে তাকে সকলকে দেখিয়ে দিতে হবে, না দেখালে হরতাল তার সঙ্গে। তাদেরও বিধি আছে। যথা ময়লার গাদায় হাত দেবার আগে যদি কাকের ডাক শোনা যায় তাহলে কিছু মিলবে না। যে রাস্তার ধুলোয় পাখির পায়ের দাগ সে রাস্তা অপয়া। বাদলার দিন বাবুরা বেশি পয়সা দেয় ইত্যাদি। 10 বছরের আহ্লাদি আর 9 বছরের শশী প্রত্যহ সকালে ভাঙা চুবড়ি নিয়ে বেরোয়। এর মধ্যেই শশী সমস্ত গালাগালে দুরস্ত হয়ে তাদের দলকে চমকে দিয়েছে। আহ্লাদিও এর মধ্যে 2 বছরের হাবাকে কোলে করে বেশ 2 পয়সা ভিক্ষে করতে পারে। কম বয়সের বাবু দেখলে সে চমৎকার বলতে পারে, বাবু তোমার রাঙা রাঙা বউ আসবে, বাবু তোমার গোড় লাগি, রাঙা ছেলে হবে বাবু। আর একটু বেশি বয়স দেখলে সে বলে, বাবু এই বাচ্চার জন্যে 1 পয়সার মুড়ি কিনবো বাবু, সারাদিন খাইনি বাবু, দুধের বাচ্চা বাবু, বাবু তুমি রাজা হবে। দুধের বাচ্চা আহ্লাদির কোলে হাবার মতোই চেয়ে থাকে। বাদলার দিন, তবু প্রায় সন্ধ্যা হয়ে গেলেও আহ্লাদি কিছু পায়নি। টিপ টিপ করে বৃষ্টি পড়ছিল। ট্রাম থেকে নেমে ব্যস্ত ভদ্রলোকেরা তাড়াতাড়ি ঘরে ফিরছিল। নিজের নোংরা আঁচলটা দিয়ে কোনো রকমে শিশু ভাইয়ের মাথাটা ঢেকে বৃষ্টির মাঝে আহ্লাদি ছোটাছুটি করছিল। এমন সময় শশী এসে জিজ্ঞাসা করলে, ঘরকে যাবিনি? আহ্লাদি বললে, না তুই যা। শশী কৌতূহলী হয়ে বললে, কিছু পাসনি বুঝি? তোর সে খোঁজে কি দরকার? তুই কি পেয়েছিস? শশী ট্যাঙ্ক থেকে 3টে পয়সা বার করে দেখালে। ছোঁ মেরে 1টা পয়সা কেড়ে নেবার বিফল চেষ্টা করে আহ্লাদি বললে, 1টা পয়সা দে না ভাই, সেই সকাল থেকে হাবু কিছু খায়নি। হাত 5 সরে গিয়ে শশী বললে, আহা আবদার আর কি, নিজের পয়সায় খাওয়াও না। লজ্জার সঙ্গে আহ্লাদি স্বীকার করলে যে সে 1টা পয়সাও পায়নি। শশী কিন্তু পয়সা না দিয়ে চলে গেল। সমস্ত দিনের অনাহারে বৃষ্টিতে ভিজে ক্লান্ত কাতর ছেলেটি কোলে কাঁদতে লাগল। আহ্লাদি চুপ করে দাঁড়িয়ে রইল। 1টা পয়সা অন্তত না পেয়ে আজ সে যাবে না। আহ্লাদি ঘর যাই, আইলো। কাঁকালে ছেলে নিয়ে আরেকটি হাড়গিলের মতো মেয়ে এসে দাঁড়ালো। যাব পরে। ভারী বৃষ্টি নামবে এখুনি, দেখছিস না কীরকম অন্ধকার ঘুটঘুটি হয়ে আসছে।
নামুক, তুই যা বলে আহ্লাদি ক্রন্দনরত ভাইকে ত্রস্ত হাতে দুলিয়ে শান্ত করবার চেষ্টা করতে লাগল। ক্ষুধিত পরিশ্রান্ত শিশু থামল না। আরেকবার হাড়গিলের মতো মেয়েটা যেতে অনুরোধ করলে। আহ্লাদি রাজি না হওয়ায় বলে গেল, ভাতারের জন্যে দাঁড়িয়ে আছিস বুঝি, আসবে না। আহ্লাদি সে কথা গ্রাহ্য না করে রাস্তার দিকে ছুটল ছেলেটাকে কোলে চেপে। একটা সুবেশ ভদ্রলোক তখন ট্রাম থেকে নামছিল। আহ্লাদি দৌড়ে গিয়ে তার পায়ে হাত দিয়ে বাঁধা গত আওড়াতে আওড়াতে তার সঙ্গে চলল। ভদ্রলোক দু একবার বললেন, না না, হবে না কিছু। শেষকালে ভ্রুক্ষেপ না করে সোজা ছাতি খুলে চললেন। আহ্লাদি সঙ্গে সঙ্গে যত রকম বুলি জানত আওড়াতে আওড়াতে চলল বহুদূর। ভদ্রলোক কেয়ার করলেন না। হাঁফিয়ে উঠে শেষে রেগে আহ্লাদি বলে ফেললে, দূর মিনসে। স্তম্ভিত হয়ে ভদ্রলোক ফিরে দাঁড়ালেন। পাশ দিয়ে একটা পাহারাওয়ালা যাচ্ছিল। বললেন, পাকড়ো, বদমাস লড়কি কো। পাহারাওয়ালা ঠাট্টা করে তাড়া দিল। প্রাণের ভয়, সমস্ত দিনের অনাহারে, ছেলে বওয়ার পরিশ্রমে শ্রান্ত দেহ প্রাণপণে টেনে মেয়েটা ছুটল একেবারে রাস্তা থেকে একটা গলির ভেতর। যতক্ষণ না হাঁফিয়ে দম বন্ধ হবার মতো হলো ততক্ষণ তার থামতে সাহস হলো না। থেমে আশ্বস্ত হয়ে দেখলে পিছনে পাহারাওয়ালা নেই। ছেলেটা দৌড়ের ঝাঁকানিতে চিৎকার করে কাঁদছিল আর দুটি মাত্র তার শেখা কথা বলতে চেষ্টা করছিল, দি দি ভু। একটা বাড়ির নিচু রকে আহ্লাদি ছেলেটাকে নিয়ে বসে হাঁফাতে লাগল। শুধু হাতে ফিরলে বাড়িতে মা বিশ্বাস করবে না, বলবে সব খেয়ে এসেছিস। অথচ আজ আর পাওয়ার আশা মোটেই নেই। খিদে কে যেন পেটের ভেতরে নাড়ি ধরে পাক দিচ্ছে মনে হচ্ছিল। বাড়ি গেলে তবু যা হোক খেতে পাবে জেনেও তার বাড়ি যেতে সাহস হচ্ছিল না। বৃষ্টি জোরে পড়তে আরম্ভ হলো। কচি বাচ্চাটা শীতে কাঁপছিল। খোলা দরজার চৌখাটের ভেতর জলের ছাঁট থেকে আশ্রয় পাওয়ার জন্যে গিয়ে দাঁড়ালো। সংকীর্ণ গলিতে একটিমাত্র কেরোসিনের আলো অন্ধকারকে ঘোলাটে করে তুলেছে। বাতির কাঁচে জলের ঝাপটা লাগছিল। দুটো বাদলা পোকা বৃষ্টির মাঝে কাঁচে মাথা ঠুকছিল। হঠাৎ ভেতর থেকে মেয়ে গলায় কে বললে, দুখিয়া, ভর সন্ধেবেলা বাদলার দিন, সদর দরজাটা বন্ধ করে আয়, ছিঁচকে চোর ঢুকবে নইলে। আহ্লাদি চোর বলে লাঞ্ছনা পাবার ভয় সেই বৃষ্টিতেই বেরিয়ে পড়তে যাচ্ছিল। এমন সময় বোধ হয় চাকরটা বলছে শুনতে পেল, দরজা তো বন্ধ আছে। তবু খানিকটা দাঁড়ানো যাবে। ভেতর থেকে আবার মেয়ে গলায় শোনা গেল, আমার সন্দেহ হচ্ছে, তুই আর একবার দেখে আয়। আবার কে বললে, বলছি না বন্ধ আছে, আমি নিজে বন্ধ করে এসেছি। আহ্লাদি দরজার ছায়ায় মরার মতো নিঃসাড় হয়ে দাঁড়িয়ে রইল। বাইরে মুষলধারে বৃষ্টি পড়তে আরম্ভ করেছে। ছেলেটা ভীষণ কাঁপছে। তার খুদে খুদে দাঁতে ঠোকাঠুকি লাগছে। হঠাৎ অন্ধকারে ছেলেটা কেঁদে উঠল। তার মুখে হাত চাপা দিয়ে আহ্লাদি থামাতে চাইলে। হতভাগা ছেলে বোঝে না যে এই বৃষ্টিতে বেরুলে মারা পড়বে। ছেলেটা চাপা হাতের ভেতর থেকে আরও জোরে কাঁদতে আরম্ভ করলে ভয় পেয়ে। ভেতরের ভয় কাতুরে মেয়ে মানুষটি আবার বললে, শুনছিস দুখিয়া, দরজার গোড়ায় কিসের শব্দ হচ্ছে। আহ্লাদি আর কিছু না শুনেই বেরিয়ে পড়ল বৃষ্টির মধ্যে। তার নিজের দাঁতে দাঁতে ঠেকা লাগছিল শীতে, আর ছেলেটার লাগবে তাতে আর আশ্চর্য কি। কচি বাচ্চাটা কাঁপতে কাঁপতে বলতে চেষ্টা করছিল, ডি ডি হাম। লম্বা গলিটার কোথাও দাঁড়াবার জায়গা নেই। সে ভিজতে ভিজতে বড় রাস্তায় গিয়ে উঠল। ওপরে ছাদ দেওয়া একটু রকের ওপর যত লোক গিয়ে দাঁড়িয়েছে এক তিল জায়গা নেই। তার ভেতর ঢুকতে গিয়ে একটি ভদ্রলোকের জুতো মারিয়ে ফেলল অসাবধানে। ভদ্রলোকটি চটে উঠে বললে,
এই ছুরি, নাম এখান থেকে, দেখতে পাচ্ছিস না জায়গা নেই? তারপর তাকে ঠেলে নামিয়ে দিলে। এইবার আহ্লাদি কেঁদে ফেলে বললে, বাবু তোমার পায়ে পড়ি বাবু, কচি ছেলেটা নইলে মারা যাবে। একজনের একটু দয়া হলো, আহ্লাদি জায়গা পেল। হতভাগা ছেলেটার কান্না কি আর থামবে না? বিরক্ত হয়ে একজন বললে, তোর কি আক্কেল বলতো বদমাইশ ছুরি, দুধের বাচ্চাকে মেরে ফেলতে বৃষ্টিতে নিয়ে বেরিয়েছিস? আর একজন বললে, বদমাইশ বলে বদমাইশ, ওই বাচ্চাটাকে জলে ভিজিয়ে রোদে পুড়িয়ে রোজ ভিক্ষে করবে, পয়সার লোভে ছুরি বাচ্চাটাকে মেরে ফেলছে। ছুরিকে চাপকানো উচিত। আহা, বাচ্চাটা আধমরা হয়ে গেছে। তুই ছুরি নিজে ভিক্ষে করবি, তা বাচ্চাটাকে মরতে আনিস কেন? আরে নইলে যে ভিক্ষে করার জুত হয় না, ছেলেটাকে দেখিয়ে মায়াকান্না কাঁদার সুবিধে যে ঢের বেশি। তাদের তিরস্কার ও ছেলেটির প্রতি সহানুভূতি প্রকাশ আরও অনেকক্ষণ চলত, কিন্তু বৃষ্টি ধরে এলো, সুতরাং যে যার পথে বেরিয়ে পড়লেন। আজ আর কিছু পাওয়ার আশা নেই। ভিজে কাপড়ে কাঁপতে কাঁপতে ক্রন্দনরত ছেলেটাকে শ্রান্ত হাতে কোলে চেপে কাদায় পিচ্ছিল পথ দিয়ে আহ্লাদি বাড়ির দিকে ফিরল। কাঁকাল যেন ব্যথায় ভেঙে পড়তে চাইছিল, হাত দুটো অবশ হয়ে আসছিল। মোড়ের কাছে পেছনের মোটরের আওয়াজ শুনে চমকে ধারে সরে আসতে গিয়ে সে পিছলে পড়ে গেল। মোটরটা কোনো রকমে তার পাশ কাটিয়ে চলে গেল বটে, কিন্তু ওধার থেকে একটা ছ্যাঁকড়া গাড়ি রাস্তায় ছিটকে পড়া ছেলেটার বুকের উপর দিয়ে চলে গেল। রাস্তার লোক হৈ হৈ করে উঠল, একটা বিষম হট্টগোল বেঁধে গেল। আচ্ছন্নের মতো কাদা থেকে গা ঝেড়ে উঠে আহ্লাদি দেখলে ভাইয়ের মুখ দিয়ে এক ঝলক রক্ত উঠেছে। কে একজন ছেলেটার ওপর ঝুঁকে পড়ে বলছিল, না, এক্কেবারে শেষ হয়ে গেছে। লোকজনের চেঁচামেচি, একটা সাদা পোশাক, তারপর অন্ধকার। অধ্যায় 10। 15 দিন আহ্লাদির কোনো খোঁজখবর পাওয়া গেল না। 3 কড়ি কাজ কামাই করে বিস্তর খোঁজাখুঁজি করলে কিছু খবর মিলল না। দুর্ভাগ্যক্রমে মুচিপাড়ার কেউ দুর্ঘটনার জায়গায় ছিল না। তারপর দিন কোনো খবরের কাগজের এক কোণে দুর্ঘটনার খবর বেরিয়েছিল হয়তো, কিন্তু খবরের কাগজের জগৎ আর মুচিপাড়ার জগৎ বুধ গ্রহ থেকে পৃথিবীর মতোই পৃথক। একটু গুজব শুধু উঠেছিল, আহ্লাদি ছেলেটা সমেত চাপা পড়েছে, কিন্তু সত্য মিথ্যা কিছু বোঝা গেল না। কোথায় কেমন করে সে খবরও পাওয়া গেল না। 15 দিন পরে মুচিপাড়ায় কিন্তু বেশ একটা সাড়া পড়ে গেল। এক সাহেব খ্রিস্টান পাদ্রির সঙ্গে হঠাৎ ফর্সা কাপড় সেমিজ পরা আহ্লাদি কোথা থেকে হাজির। আহ্লাদি বাড়িতে ঢুকেই বাপমাকে দেখে চিৎকার করে কাঁদতে শুরু করে দিলে। একলা আহ্লাদিকে দেখে আহ্লাদির মা আছড়ে মাটিতে পড়ে বুক চাপড়াতে আরম্ভ করলে। আহ্লাদি কাঁদলে, কিন্তু মাটিতে আছড়ে পড়ল না। জন্মদুঃখী মেয়েটার যে ভাইয়ের শোকেও এত ভালো কাপড় জামা ময়লা করবার ক্ষমতা নেই। তখন বাইরে পাদ্রী সাহেবকে ঘিরে পাড়ার ছেলে বুড়ো সবাই এসে দাঁড়িয়েছে। এমন আশ্চর্য ব্যাপার তারা আর কখনো দেখেনি। সত্যিকারের গোড়া সাহেব তাদের আহ্লাদিকে নিজে গাড়ি করে বাড়ি পৌঁছে দিতে এসেছে, আর আহ্লাদির ভদ্রলোকের মেয়ের মতো জামা কাপড়। এ যে ভাবাও যায় না। পাদ্রী সাহেব কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থেকে পরিষ্কার বাংলায় জিজ্ঞেস করলেন, মেয়েটির বাপ কি এখানে আছে? বিস্মিত লোকগুলোর ভেতর একজন সাহস করে বললে, না, সে ভেতরে আছে, ডেকে দেব? সাহেব বললেন, দিলে ভালো হয়। 2-3 জন মিলে হতভম্ব 3 কড়িকে ডেকে আনলে। সাহেব তাহাকে আড়ালে নিয়ে গিয়ে অনেকক্ষণ কি বলাবলি করলেন, তারপর গাড়িতে চড়ে চলে গেলেন। সাধারণত 3 কড়ি মুচিপাড়ার সবার চেয়ে একটু গম্ভীর, একটু পৃথক। 10টা কথার উত্তরে সে একটা কথা কয়,
তাও কাজের কথা। কৌতূহলে বুক ফেটে গেলেও প্রথমে কেউ তাকে কিছু জিজ্ঞেস করতে সাহস পেলে না। তিনকড়ি ঘরে চলে যায় এমন সময় কে একজন আর থাকতে না পেরে জিজ্ঞেস করে ফেললে, তোমার সাথে সাহেব কি কথা কইল গো? তিনকড়ি ঢুকতে ঢুকতে শুধু বলে গেল, ও কিছু নয়। খানিকক্ষণের মধ্যে মুচিপাড়ায় রটে গেল তিনকড়ি সপরিবারে খ্রিস্টান হয়ে গেছে। সাহেব নাকি অনেক টাকা দিয়ে তাকে রাজি করিয়েছে, আর তারা শিগগিরই এ বাসা ছেড়ে তাদের নতুন কোঠাবাড়িতে উঠে যাবে। সাহিত্যিক প্রেমেন্দ্র মিত্রর লেখা প্রথম উপন্যাস পাঁক আজকের মতো এখানেই শেষ হলো। ধারাবাহিক এই উপন্যাসটির পরের পর্ব শোনার জন্যে বন্ধুদের আগাম আমন্ত্রণ জানিয়ে রাখলাম। ধন্যবাদ।